নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি ও জামায়াত। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলছে নাগরিক কমিটি। রাজনৈতিক দল গঠনের সাথে যদি এই সরকারের সম্পৃক্ততা থাকে তাহলে তো এই সরকার নিরপেক্ষতা হারাবে। এই সরকারের নিরপেক্ষতা কোন কোন দিক থেকে প্রশ্নবোধক হচ্ছে সেটা আমি মনে করি পরিষ্কার হলেই আর বেশি বিভ্রান্তি হবে না। কমিশনগুলোর প্রপোজালগুলো যেগুলো আসছে এগুলাকে ইমপ্লিমেন্টেশনের দিকে যাওয়া উচিত, যাতে করে আমরা গণপরিষদের দিকে মুভ করতে পারি। এলডিসি উত্তোলনের পরও বাংলাদেশকে সুবিধা দেওয়ার আশ্বাস বিশ্ব বাণিজ্য সংস্থার। দাভোসে প্রধান উপদেষ্টার সঙ্গে মহাপরিচালকের বৈঠক। 59 বছর পর চালু হয়ে বছর না ঘুরতে অবকাঠামো সমস্যায় স্থবির রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দর। ব্যবসায়ীদের সহযোগিতার প্রস্তাবেও সাড়া নেই কর্তৃপক্ষের। এবং যুক্তরাষ্ট্রে 5 শতাধিক অবৈধ অভিবাসী আটক, নিজ দেশে ফেরত হাজারের বেশি। ট্রাম্পের কঠোর অবস্থানে সীমান্তে অপরাধ বাড়ার শঙ্কা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। জুলাই ঘোষণাপত্রের অস্পষ্টতা ও সরকারি পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের আশঙ্কা থেকেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছে বিএনপি। আর এই মুহূর্তে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কোনো প্রয়োজন দেখছে না জামায়াতে ইসলামী। আর বিএনপির দাবিকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ উল্লেখ করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই দেশের রাজনীতিতে সমতা ফিরবে বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। আরো জানাবেন জাওয়াদ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোলে রাজনীতির ময়দানে নতুন করে আলোচনা বিএনপির নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি। বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। মির্জা ফখরুলের বক্তব্যের পর জবাব আসে উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতাদের পক্ষ থেকে। বিএনপির এমন দাবিকে আরেকটা ১/১১ ইঙ্গিত বলছেন তারা। আমরা তো এই সরকারকে নিরপেক্ষই আমরা বলছি, তাইলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রশ্ন আসবে কেন? ছাত্রদের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জুলাই ঘোষণাপত্রের অস্পষ্টতা ও সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্রদের নতুন দল গঠনের আশঙ্কা থেকেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা বলছেন তারা। এইটা একদম অযৌক্তিক একটা কথা, কেননা এই বাংলাদেশে ১/১১ মাধ্যমে সবচাইতে নির্যাতিত দল হলো বিএনপি। এখন ঘোষণাপত্রের কথাই বলছে, কিন্তু এই ঘোষণাপত্রটা কিসের? এটা কি একটা রাজনৈতিক দল গঠনের ঘোষণাপত্র? আর সেই রাজনৈতিক দল গঠনের সাথে যদি এই সরকারের সম্পৃক্ততা থাকে তাহলে তো এই সরকার নিরপেক্ষতা হারাবেই। জামায়াত ইসলামীর নায়েবে আমির মনে করছেন, এই মুহূর্তে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কোনো প্রয়োজনীয়তা নেই। রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে বিএনপির দাবিকে আরও সুস্পষ্ট করার আহ্বান তার। তাদের এমন কোনো ভূমিকা আমার কাছে মনে হয়নি যে আরেকটি নিরপেক্ষ সরকারের এই মুহূর্তে কোনো প্রয়োজন আছে। তারা যদি এই বিষয়টিতে খুবই সিরিয়াস হয় তাহলে আমি মনে করি যে আরও সুস্পষ্টভাবে এই সরকারের নিরপেক্ষতা কোন কোন দিক থেকে প্রশ্নবোধক হচ্ছে সেটা আমি মনে করি পরিষ্কার হলেই আর বেশি বিভ্রান্তি হবে না। তবে জাতির কাছে এটা পরিষ্কার করা দরকার। বিএনপির এমন দাবিকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ বলছেন এই তরুণ নেতা। গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই সমতা ফেরার দাবি তার। কোনো ধরনের পার্টি পারপাস সার্ভ করার জন্য, কোনো ধরনের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিকে এস্টাবলিশ করার জন্য বাংলাদেশে 2000 মানুষ জীবন দেয়নি। কমিশনগুলোর প্রপোজালগুলো যেগুলো আসছে এগুলাকে ইমপ্লিমেন্টেশনের দিকে যাওয়া উচিত, যাতে করে আমরা গণপরিষদের দিকে মুভ করতে পারি। এবং গণপরিষদের দিকে মুভ করে আমরা একটা নতুন সংবিধান পুনর্লিখন হবে এবং সেটার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যে 2.0 যেটা আমাদের জেনজির আদর করে বলেন, সেই 2.0 এর দিকে আমরা আসলে এগিয়ে যাব। এমন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই সহযোগী অধ্যাপক বলছেন, শিক্ষার্থীদের নতুন দলের সাথে সরকারের সম্পর্ক স্পষ্ট করা জরুরি। একই সাথে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব কমাতে না পারলে নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের রাজনীতিতে। লোকমুখে এই প্রচারটা আছে যে যারা সরকারে আছে তাদের সাথে হয়তো এই নবগঠিত রাজনৈতিক দলগুলোর সম্পর্ক থাকতে পারে। যদি এটা ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তখন তো আসলে শেখ হাসিনার মতো করেই
প্রবলেমটা তৈরি হচ্ছে। বিএনপি এবং সরকার যদি একে অপরকে সহযোগিতা না করে, বিএনপি এবং সরকার যদি একে অপরের কমপ্লিমেন্টারি না হয়, তাহলে কারোর জন্যই ভালো হবে না। তবে রাজনীতির মাঠে নানা ধরনের বিরোধের মাঝেও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার কথাই জানিয়েছে দলগুলো। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, 1975 সালের 25 জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল। একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করতে দেশের ঐক্য, সংহতি ও সার্বভৌমত্বকে সংকটাপন্ন করে তুলতেও দ্বিধা করেনি তারা। বিরোধী দলের প্রতি নির্মম আচরণ ও তার পরিণতির কথা উল্লেখ করে জনগণকে সংকল্পবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামে 4 দিন ব্যস্ততম সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের বড় কোম্পানিগুলো বাংলাদেশের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, ডক্টর ইউনূসের ব্যক্তি ইমেজের কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। শুক্রবার বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও সহায়তার আশ্বাস দিয়েছেন। এছাড়া মাতারবাড়ি বন্দর পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে সৌদি কোম্পানি। হাসিব বিল্লার প্রতিবেদন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি 4 দিনের সফরে উচ্চ পর্যায়ের প্রায় 50টি সাইড ইভেন্টে অংশ নেন প্রধান উপদেষ্টা। সফরের শেষ দিন শুক্রবার 7টি অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকানজো ইয়েওয়েলার সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডব্লিউটিও মহাপরিচালককে জানান, আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। এ সময় ইয়েওয়েলো বলেন, বিশ্বের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে তাদের শিল্পের স্থানান্তর করার আহ্বান জানাবেন তিনি। এছাড়া আশ্বাস দেন, এলডিসি উত্তরণের পরেও ডিউটি ফ্রি বাণিজ্যিক সুবিধা দেওয়ার বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্ব বাণিজ্য সংস্থা। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান আনেম আলী রেজা। মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর পরিচালনায় আগ্রহ প্রকাশ করে আলী রেজা বলেন, মাতারবাড়িকে এই অঞ্চলের অন্যতম প্রধান শিপিং হাব হিসাবে রূপান্তর করতে আগ্রহী তার কোম্পানি। এছাড়া পতেঙ্গা টার্মিনালের দক্ষতা বাড়ানোর জন্য প্রায় $200 মিলিয়ন বিনিয়োগ করার পরিকল্পনার কথা জানান আলী রেজা। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী রেড আলিও। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় বাংলাদেশে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না জানিয়ে রেড আলিও বলেন, উল্টো চীন থেকে বাণিজ্যিক উৎপাদন বাংলাদেশে সরে আসার সম্ভাবনা আছে। পরে প্রেস সচিব শফিকুল আলম জানান, ডক্টর ইউনূসের ব্যক্তিত্বের কারণে এই সফরে ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্ব নেতারা বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। তারা বাংলাদেশের সংস্কার উদ্যোগকেও স্বাগত জানিয়েছে। তবে সফরে চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়ানো ও আসিয়ানের সদস্যপদ পেতে গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রতি পুরো ওয়ার্ল্ডের অ্যাটেনশনটা ফিরে এসছে প্রফেসর ইউনূসের ইমেজের কারণে। বাংলাদেশে স্ট্যাবিলিটি ফিরে আসছে এবং এই স্ট্যাবিলিটি যে ফিরেছে এটার দেখা যাচ্ছে, এটার পুরো মেসেজটা পেয়েছে গ্লোবাল যারা টপ বিজনেসম্যান। এইবারে দাভোসে এসে উনি বারবার বলছেন যে চিটাগাং পোর্টকে আমাদেরকে যে করে হোক এফিশিয়েন্ট করতে হবে। পুরো বে অফ বেঙ্গল জুড়ে যে আমাদের পোর্টের যে ইনফ্রাস্ট্রাকচার যাই আছে সেটাকে আমাদের একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড করতে হবে, যাতে এইটার উপর আসলে নির্ভর করছে আমরা বাইরের থেকে কত ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কিভাবে বাংলাদেশে আসবে কি আসবে না। 4 দিনের সফর শেষে শনিবার ঢাকায় ফিরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। 59 বছর পর চালু হয়ে বছর না ঘুরতে স্থবির হয়ে পড়েছে রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দর। স্বল্পমূল্যে পণ্য আমদানি ও পরিবহন খরচ কম হওয়ায় দ্রুত এই বন্দরে গতি ফেরার আশা ব্যবসায়ীদের। জাতীয় রাজস্ব বোর্ড ও কাস্টমসের দাবি অনুযায়ী অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করতেও প্রস্তুত ব্যবসায়ীরা। বণিক সমিতির নেতারা বলছেন, প্রশাসনের সদিচ্ছার অভাবে বন্ধ হয়ে আছে বন্দরটি। তবে কিছুটা সময়ক্ষেপণ হলেও বন্দরটি নিয়ে আশাবাদী বিআইডব্লিউটিএ। রাহারুল ইসলামের ছবিতে আরও জানাবেন রাকিবুল হাসান।
সাজসজ্জায় রঙিন রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের এ ছবি গেল বছর 12 ফেব্রুয়ারির। বছর না ঘুরতেই সে বন্দর অনুজ্জ্বল, কর্মহীন পড়ে আছে প্রায় পরিত্যক্ত অবস্থায়। অথচ 59 বছর পর 2024 সালে যখন চালু হয় তারপর থেকে পরীক্ষামূলক 5টি নৌযানে আমদানি রপ্তানি হয়েছে পাথর ও গার্মেন্ট জুট। ব্যবসায়ী নেতাদের দাবি, অন্যান্য বন্দরের তুলনায় স্বল্পমূল্যে পণ্য আমদানি ও পরিবহন খরচে সাশ্রয় করতে পেরেছেন তারা। নৌবন্দর দিয়ে আমদানি রপ্তানি হলে আমাদের প্রায় 20 থেকে 25% আপনার ক্যারিং খরচ কম পড়বে এবং আমাদের একসাথে অনেকগুলো মাল আসবে। উদ্বোধনের পর 4 মাস আমদানি রপ্তানির পরীক্ষামূলক পর্যায় শেষ হলে জাতীয় রাজস্ব বোর্ড ও BIWTA বন্দর নিয়ে ইতিবাচক সাড়া দেয়। ব্যবসায়ীদের দাবি, পরে পণ্য পরিবহনে অবকাঠামো সমস্যা সামনে আনে কাস্টম। বন্ধ করা হয় আমদানি রপ্তানির অনুমতি। তাতে গেল 19 ডিসেম্বর নৌবন্দরটি পরিদর্শন করে রাজস্ব বোর্ড, কাস্টম সহ বন্দর পরিচালনার একাধিক প্রতিনিধি। তখনও সামনে আসে বন্দরের নিজস্ব অবকাঠামো গড়ার প্রসঙ্গটি। তবে দেশের অন্যান্য নৌবন্দরে এমন নজির নেই বলে দাবি ব্যবসায়ীদের। তারা একটা শর্ত জুড়ে দিয়েছে, নিজস্ব অবকাঠামো থাকতে হবে। অবকাঠামো না থাকার কারণে এটা হলো যে তারা অনুমতি দিচ্ছে না, আমরা যেতে পারছি না। অথচ এটা একটা সুন্দর, এই বন্দরের সুন্দর একটা ভবিষ্যৎ আছে। রাজস্ব বোর্ড ও কাস্টমস কর্তৃপক্ষের শর্তে উদ্যোক্তারা অবকাঠামো উন্নয়ন করতে চাইলেও প্রতিষ্ঠানটি কোনো ধরনের সাড়া দিচ্ছে না দাবি ব্যবসায়ীদের। এ নিয়ে ক্যামেরায় কথাও বলেনি কাস্টমসের কোনো কর্মকর্তা। কাস্টমের কাছে আমরা দিন দরবার করছি, ওনারা একটা জায়গাতে অনড় হয়ে রয়েছে যে আমাদের অবকাঠামো দেন। ব্যক্তিগতভাবে যদি আমি অবকাঠামো বানাই, তাহলে ধরেন আমি 5 কোটি টাকা খরচ করব। 5 কোটি টাকা খরচ করার পরে আমাকে পারমিশনটা দিল না, তাহলে আমি এই অবকাঠামো কি করব? এটা তখন তো আমার হলো যে 30 লাখ টাকায় ভাঙড়িতে বিক্রি করতে হবে। কি কারণে এখন পর্যন্ত আলোর মুখ দেখছে না, আমরা কিন্তু কোনো রিপ্লে কিছু পাই নাই। তা এটা কিন্তু একটু সদিচ্ছার অভাব আমাদের কাছে মনে হচ্ছে। কারণ রাজশাহীর যে পুরো ভৌগোলিক যে অবস্থান বাংলাদেশের মধ্যে, সব থেকে নিয়ারেস্ট পোর্ট হচ্ছে এই সুলতানগঞ্জ টু মায়া। রাজশাহীর গোদাগাড়ী সুলতানগঞ্জ নৌবন্দর থেকে ভারতের মুর্শিদাবাদের মায়া বন্দরের দূরত্ব মাত্র 17 কিলোমিটার। বছরের সব সময় এই নৌপথে পানি থাকলেও পণ্যবাহী বাল্ক বা লাইটার চলাচলে নদীর ড্রেজিংয়ে গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ীরা। নদীর পানির অবস্থা, তাতে আপনার প্রায় 18 থেকে 20 কিলোমিটার প্রায় নদীর চর পড়ে যাচ্ছে। এটা ড্রেজিং করা দরকার, সে ড্রেজিংয়েরও ব্যবস্থা হয়নি। টেন্ডার করে মানে নাব্যতা উন্নয়ন করা এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু সরকার যেহেতু এটা নদীবন্দর ঘোষণা করেছে, এটা অকার্যকর হওয়ার কোনো সুযোগ নেই। সুলতানগঞ্জ মায়া পোর্ট অফ কল বন্দরটি দিয়ে প্রাথমিকভাবে কয়লা ও পাথরের চিপস আমদানির অনুমতি রয়েছে, যাতে প্রতি টনে ব্যবসায়ীদের সাশ্রয় হবে $10 বেশি। সুলতানগঞ্জের এই বন্দর দিয়ে আসা লাইটার জাহাজ নদীপথে 20 কিলোমিটার ভাটিতে শহর প্রান্তে গিয়ে নোঙর করতে পারবে। গেজেট অনুযায়ী সেটি করা সম্ভব হলে ব্যবসায়ীরা বলছেন সেখানে থাকা বহুমুখী সড়ক ব্যবহার করে আমদানি করা পণ্য পরিবহন সবচেয়ে বেশি সহজ হবে, একই সাথে কমবে খরচ। ব্যবসায়ীরা বলছেন সে কারণে এই বন্দর দিয়ে পণ্য আমদানিতে দ্রুতই অনুমতি চান তারা। রাকিবুল হাসান, এখন গোদাগাড়ী, রাজশাহী। ভোজ্য তেল হিসেবে চাহিদা বাড়ায় চলতি বছর সিরাজগঞ্জে সরিষার রেকর্ড পরিমাণ আবাদ হয়েছে। পাশাপাশি বেড়েছে সরিষা ফুল থেকে মধু আহরণও। জেলায় এবার সরিষা ও মধু মিলিয়ে 1000 কোটি টাকা ব্যবসার আশা কৃষকদের। ইমরান শেখের ছবিতে আরো জানাবেন রিফাত রহমান। সিরাজগঞ্জের চলন বিলের পাশের প্রতিটি ফসলি মাঠ এখন ঢাকা পড়েছে হলুদের চাদরে। চলতি মৌসুমে চলন বিল সহ সিরাজগঞ্জের প্রায় 87,000 হেক্টর জমিতে চাষ হয়েছে সরিষার। উন্নত জাত ও আবহাওয়া অনুকূলে থাকায় বিঘা প্রতি খরচ হচ্ছে মাত্র 5 থেকে 6,000 টাকা, যেখানে প্রতি বিঘায় উৎপাদন হবে 6 থেকে 7 মণ সরিষা। কম খরচ ও ব্যাপক চাহিদা থাকায় এবছর ভালো লাভের আশা কৃষকদের। 5-6 মণ করে শস্য হয়, যদি এখন 3500 টাকা করে দাম, যদি তোলার পর কাঁচা ভিজা বেচতে পারি তাতে 3000 টাকা থাকবে। গেলবার যা 14 বিঘা বুনছিলাম, ফলন ভালো দেখে দামও বেশি পাচ্ছি দেখে আবার 18 বিঘা করছি। এবার আবহাওয়া ভালো, ইনশাল্লাহ আমরা আশা করি যে এবার আর শস্য ভালো হবে। 9000 টাকা শস্য প্রতি বিঘায় আমরা পাবো। কুয়াশা কম, এই জন্য ফুলটো নষ্ট হওয়ার ভাগ কম, এই জন্য দানা ভালো হবে। সরিষার ফুলে ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল।
এবার জেলায় বিভিন্ন প্রান্তে ৩,০০০-এর বেশি মৌবাক্স বসিয়েছেন ২ শতাধিক মৌখামারি। গত বছরের তুলনায় মধুর উৎপাদন কিছুটা কম হলেও দাম তুলনামূলক বেশি পাচ্ছেন। প্রতি কেজি মধু পাইকারিতে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। ২৫০ টাকা কেজি হিসাবে মোটামুটি আপনার ২.৫ লক্ষ টাকা করে সপ্তাহে আসে। গত বছরের চাইতে ভালো, কিন্তু মধুর উৎপাদন একটু কম। মাসে ৪০-৪৫ মণ মধু বের হয়। এক মণ আমাদের মালিকে ১ মণ মধু বেচে ১০ থেকে ১২,০০০ টাকা। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি সরিষার আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ সহ নানা সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। ৮০ দিনের মধ্যে হারভেস্ট হয়ে যাচ্ছে এবং প্রতি বিঘা জমিতে ৬-৭ মণ করে সরিষা পাচ্ছে। এই কারণেই কৃষক ভাইয়েরা দিনে দিনে এখানে সরিষার আবাদ বৃদ্ধি পাচ্ছে। খরচ বাদ দিয়েও আমাদের প্রতি বিঘা জমিতে এখানে ৫-৭ হাজার টাকা এখানে কৃষক ভাইদের নির্বিঘ্নে লাভ থাকতেছে। সিরাজগঞ্জে এবার ১.৫ লাখ টন সরিষা ও ৩৬০ টন মধু উৎপাদনের লক্ষ্য নির্ধারণ হয়েছে, যার বাজার দর প্রায় ১,০০০ কোটি টাকা। এখন সিরাজগঞ্জ। নওগাঁয় প্রচণ্ড ঠান্ডার কুয়াশায় সকালে কাজে বের হতে পারছেন না শ্রমজীবীরা। শীতের তীব্রতা ভোগান্তির মাত্রা ছাড়িয়েছে জনজীবনে। শহরের বক্তারপুর মোড় থেকে আবহাওয়ার সবশেষ খবরাখবর জানাবেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, একটু জানতে চাই যে নওগাঁ জেলাকে শৈত্যপ্রবাহের কবলে পড়েছে কিনা এবং এই অবস্থাটি আসলে আর কতদিন চলবে, আবহাওয়া অফিস কি বলছে? মুক্তি মৌসুমের শেষ সময়ে এসে শীতের তীব্রতা আবারও বেড়েছে। গত ৪ দিন থেকে সূর্যের দেখা আসলে মিলছে না। এতে করে উত্তরের জনপদ জবুথবু অবস্থা। আর যেই কুয়াশা রয়েছে, কুয়াশার সাথে হিমেল হাওয়া রয়েছে। হিমেল হাওয়া বওয়ার কারণে আসলে আরেক ধাপ শীতের তীব্রতা যোগ হয়েছে। আর এই কুয়াশা থেকে আসলে নিম্নচাপের মতো এই কুয়াশাগুলো ঝিরঝির করে ঝরে পড়ছে। এতে করে আসলে জনজীবন এই শীতের কারণে অতিষ্ঠ হয়ে পড়ছে। আর প্রচণ্ড এই শীতের কারণে বিশেষ করে দেখা যাচ্ছে যে খড়কুটা জ্বালিয়ে মানুষ একটু উষ্ণতা পেতে খড়কুটা জ্বালিয়ে সেখান থেকে আগুন পোহাচ্ছে। এছাড়া অনেকে যারা রয়েছেন এই সকালে আসলে কিছুটা উষ্ণতা পেতে চায়ের দোকানে ভিড় করেছিল এবং তারা আসলে চা এবং গরম পানীয় পান করছেন। আজকে তাপমাত্রার কথা যদি বলি যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 10.9 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখা যাচ্ছে যে যারা নিম্ন আয়ের মানুষ, অনেকে যারা কাজের সন্ধানে বেরিয়েছেন, তারা কাজ না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এবং যেহেতু নওগাঁ জেলা খাদ্যশস্য এলাকা এবং ইরি বোরোর আবাদ প্রস্তুতি চলছে এবং অনেকে ধান লাগিয়েছেন, কিন্তু এখনো আসলে ধান রোপণ কার্যক্রম চলছে। কিন্তু যেসব ধান রোপণ কার্যক্রম চলছে, যারা মাঠে নামার জন্য চেষ্টা করছেন, আসলে প্রচণ্ড শীতের কারণে তারা মাঠে নামতে পারছে না। এবং যারা আসলে মাঠে নামছেন, কাদা পানিতে নামছেন, শীতের কারণে তারা আসলে উঠে যেতে বাধ্য হচ্ছেন। বলা যায় যে আসলে এই প্রচণ্ড শীতের কারণে শ্রমজীবী যারা মানুষ রয়েছেন তারা আসলে মাঠে যেতে পারছেন না। আবার বিশেষ করে বলা যায় যে যারা শিশু এবং বয়স্ক রয়েছেন ঘর থেকে বের হতে পারছেন। আর আবহাওয়ার কথা যদি বলি যে আসলে কবে নাগাদ এই আবহাওয়া আসলে স্বাভাবিক হবে তা তারা বলতে পারছেন না। তবে বলতে পারছেন যে আগামী আসলে কয়েকদিন চলতে পারে। আর এই যে প্রচণ্ড শীত এবং শৈত্য প্রবাহ চলছে, প্রচণ্ড এই কুয়াশার মাঝে যেসব যানবাহন রয়েছে তাদেরকে হেডলাইটে জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। এবং আসলে এই হেডলাইট জ্বালিয়ে চলার পরও গতিগুলো ধীর ছিল এবং তারা আসলে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। আর বলা যায় যে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, যেহেতু প্রচণ্ড শীত চলছে, তাদের কর্মঘণ্টা কমে যাচ্ছে এবং আসলে তাদের আয় কমে যাচ্ছে। এবং যারা যানবাহন চালান, যাদেরকে বলে যে ব্যাটারি চালিত চার্জার, তারা আসলে যেতে পারছে না। তারা যে কর্মঘণ্টা কমে আসার কারণে তারা বলছেন যেখানে তারা দিনে 500-700 টাকা আয় করতেন, সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু মানুষ একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না, তাদের আয় কমে যাচ্ছে, ভাড়া পাচ্ছে না, দিনে 300-400 টাকা আয় করছেন। এতে করে তাদের আয় রোজগার কমে যাওয়ার কারণে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শীত নিয়ে সবশেষ। সহকর্মী আব্বাস আলী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নওগাঁ থেকে। রাজশাহীতে পর্যাপ্ত সরবরাহে শীতকালীন সব ধরনের সবজির দামই হাতের নাগালে। সপ্তাহ ব্যবধানে 5 থেকে 6 টাকা কমেছে আলু ও পেঁয়াজের দাম। খড়খড়ি থেকে পাইকারিতে সবজির বাজার দর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাসুমা আক্তার। মাসুমা, বাজারে শীতকালীন সবজির দরদাম কেমন দেখছেন জানাবেন।
মুক্তি, শীতের এই ভরা মৌসুমে কিন্তু রাজশাহীর যে পাইকারি বাজার রয়েছে, খড়খড়ি পাইকারি বাজার, সেখানে কিন্তু সব ধরনের শীতকালীন সবজি সরবরাহ আমরা দেখছি পর্যাপ্ত রয়েছে এবং তাতে করে দামেও কিন্তু যে সেটির প্রভাব রয়েছে। দাম কিন্তু অনেকটাই নাগালের মধ্যে এবং ক্রেতারাও কিন্তু এই শীতকালীন সবজিগুলো আসলে সুলভ মূল্যে কিনতে পেরেও কিন্তু তারা সন্তোষ প্রকাশ করছেন। একটু জানিয়ে রাখি আজকে বাজার দর যদি একটু জানিয়ে রাখি যে আজকে বাজারে সব ধরনের শীতকালীন সবজির পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দরও কিন্তু নাগালের মধ্যে। আজকে টমেটো বিক্রি হচ্ছে 15 থেকে 30 টাকা কেজিতে, আলু বিক্রি হচ্ছে 16 থেকে 25 টাকা কেজি দরে, সেখানে কিন্তু রকম ভেদে বিভিন্ন জাতের আলু রয়েছে। সিম বিক্রি হচ্ছে 12 টাকায়, পুঁই ফল বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, ধনেপাতা সেটির দাম 5 থেকে 7 টাকা কেজিতে বেড়েছে গেল সপ্তাহের তুলনায়, সেটি বেড়ে কিন্তু আজকে 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকায়, ব্রোকলি 10 টাকা, মূলা 8 থেকে 10 টাকা কেজি। এছাড়া ফুলকপি সেটি বিক্রি হচ্ছে 6 টাকা কেজিতে, ব্রোকলি পাওয়া যাচ্ছে 10 টাকা কেজিতে, গাজর বিক্রি হচ্ছে 20 টাকায়, করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, যেটি নতুন সবজি হিসেবে বাজারে উঠেছে এবং তাতে করে কিন্তু দাম অন্যান্য সবজির তুলনায় একটু বেশি বলছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন। এবং আজকে কিন্তু কাঁচামরিচ সেটিও বিক্রি হচ্ছে কেজিতে গেল সপ্তাহের তুলনায় কিন্তু 5 থেকে 10 টাকা কেজিতে কমেছে এবং মরিচের দাম কিন্তু আজকে 25 থেকে 30 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে শীতের এই সময়টিতে আসলে প্রতি বছরে নেই, এবারও রাজশাহীর বাজারে কিন্তু পর্যাপ্ত সবজি সরবরাহ রয়েছে। তুলনামূলক সরবরাহ বেশি থাকার কারণে কিন্তু ক্রেতা সমাগমও আসলে সকাল ভোর থেকে কিন্তু ক্রেতা সমাগমও আমরা দেখেছি বাজারে বেশ খানিকটাই কম। গত এক সপ্তাহ ধরে কিন্তু রাজশাহীতে বেশ কনকনে ঠান্ডা সকাল থেকে হচ্ছে এবং এতে করে এই কুয়াশা ভেদ করে আসলে ক্রেতারা বাজারে একটু তুলনামূলক কমই আসছেন। এ কারণে সকালের দিকে বেচা বিক্রি বেশ খানিকটা কম বলছেন ব্যবসায়ীরা, তবে বেলা বাড়ার সাথে সাথে আসলে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। দূর দূরান্ত থেকে যারা পাইকার রয়েছেন, বিভিন্ন বাজার থেকে স্থানীয় যে পাড়া মহল্লার যে ভ্যানগুলো রয়েছে, সেই সকল ছোট ব্যবসায়ীরাও কিন্তু আসলে এই বড় বাজার থেকে সবজি নিয়ে তাদের কিন্তু হাতের নাগালে গিয়ে আসলে ক্রেতাদের পাড়া মহল্লাতে বিক্রি করেন এবং এই সকল খুচরা ব্যবসায়ীদের উপস্থিতিও কিন্তু বাজারে আজকে সকাল থেকে আমরা তুলনামূলক কম পেয়েছি, তবে বেলা বাড়ার সাথে সাথে তাদের উপস্থিতিটাও বাড়বে বলছেন ব্যবসায়ীরা। সেই সাথে বলছেন যে এই যে সবজিগুলোর দাম আসলে তুলনামূলক এখন কম, সেটির প্রধান কারণই হচ্ছে বাজারে কিন্তু চাহিদার তুলনায় যে সরবরাহ সেটি পর্যাপ্ত এবং অনেক বেশি বলছেন ব্যবসায়ীরা। গেল মাসখানেক ধরে এই ব্যবসাটি কিন্তু তাদের সবজির যে বেচা কেনা সেটি অনেকটাই কমেছে। পাশাপাশি বাজারে নতুন আলু উঠেছে এবং পেঁয়াজের দামও কিন্তু আমরা দেখেছি আজকে কেজিতে গেল সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা কিন্তু কেজিতে কমেছে এবং পেঁয়াজ পাশাপাশি আলু উঠেছে, নতুন আলু সেটির দামও কিন্তু 5 থেকে 6 টাকা কেজিতে আসলে কম বলছেন এখানকার ব্যবসায়ীরা। এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই সময়টিতে বাজারে সব ধরনের সবজি থাকে এবং তারা সেটি কিনতে পেরে তাদেরও আসলে সন্তুষ্ট এবং বছরের অন্যান্য সময়ে যত দাম দিয়ে আসলে যে দাম দিয়ে সবজি কিনে খেতে হয়, শীতের সময়টি কিন্তু সবজির খাবার ক্ষেত্রে সে জিনিসটি থাকে না এবং শীতে পর্যাপ্ত সব ধরনের সিম, বেগুন, এখানে আলু, ফুলকপি, বাঁধাকপি, এছাড়া রকমারি আসলে সবজি পাওয়া যায় বাজারে। এতে করে কিন্তু পুষ্টির যে পরিবারের যে পুষ্টি দিকটি সেটিও কিন্তু আসলে পূরণ করতে তাদের জন্য সহজ হয়। তবে ব্যবসায়ীরা কিন্তু আরেকটি বিষয় বলছেন যে এই সবজির দাম কমার পর থেকে আসলে বাজারে যেহেতু ক্রেতাদের সমাগম কম, উপস্থিতি কম, ব্যবসায়ীরাও সবজির পরিমাণে কম আসলে নিচ্ছেন বা দূর দূরান্ত থেকে পাইকাররাও আসলে শীত ভেদ করে আসলে সকালবেলা খুব একটি আসছেন না, তাতে করে তাদের ব্যবসাটি বেশ খানিকটা ঢিলে ঢালা যাচ্ছে। এতে করে তাদের অনেকাংশে আসলে কম দরের সবজিগুলো বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে এই সবজিগুলোর দাম কিন্তু আরও বেশ খানিকটা কমে আসে পাইকারি বাজারে। এতে করে বলছেন তাদের আসলে সেভাবে লাভ যে বিষয়টি থাকে সেটি লাভের দিক থেকে কিন্তু তারা অনেকটাই আসলে কম লাভ দিয়েই তাদেরকে বিক্রি করতে হচ্ছে, অনেক ক্ষেত্রে আসলে লোকসানেও পড়তে হচ্ছে। এই ছিল আমার কাছে রাজশাহীর খড়খড়ি বাজার থেকে সবজির দরদামের সর্বশেষ। মাসুমা আক্তার যুক্ত ছিলেন রাজশাহীর খড়খড়ি বাজার থেকে। পুঁজির অভাবে গৌরব হারাতে বসেছে মানিকগঞ্জের 100 বছরের ঐতিহ্যবাহী শাখা শিল্প। মাত্র 15 থেকে 20টি পরিবার সুনিপুণ হাতে এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন, তবে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আসাদ জামানের প্রতিবেদনে বিস্তারিত।
শাখা শিল্প মানিকগঞ্জের বুরুরিয়া এলাকার শত বছরের ঐতিহ্য। 19 শতকের শুরুর দিকে সেন, দত্ত এবং কর পরিবারের হাতে এর ভিত্তি স্থাপন হয়। শ্রীলঙ্কা ও ভারত থেকে শাখা আমদানি করে সেগুলো কাটিয়ে নকশা করে বিক্রি হতো স্থানীয় বাজারে। ধীরে ধীরে এই শিল্পের পরিচিতি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে গত 2 দশকে অভ্যন্তরীণ বাজারের চাহিদার ঘাটতি, কাঁচামালের দাম বৃদ্ধি ও পুঁজি সংকট সহ নানা প্রতিবন্ধকতার কারণে এখন সংকটে এই শিল্প। বর্তমানে শাখা শিল্পের কাজ করছে ছোট বুরুরিয়া গ্রামের 15 থেকে 20টি পরিবার। সারাদিন ধরে শাখা কাটা, পলিশ করা এবং নকশা আঁকায় ব্যস্ত সময় পার করেন তারা। বর্তমানে একজোড়া শাখা আকার এবং মানভেদে বিক্রি হচ্ছে 200 থেকে 2000 টাকার মধ্যে। স্থানীয় বাজারে চাহিদা থাকলেও দাম কম হওয়ায় পেশা বদলে ফেলছেন অনেকে। আগের মতো ব্যবসাটা নাই, এখন ড্যাম হয়ে গেছে কিন্তু আমি ওই মনে করেন 20 জোড়া না হলেও 10 জোড়া হয় আর কি। ঘরে ঘরে দুজনে কাজ করি, যে কাজগুলো মেশিনে হয় না সেগুলো আমি হাতে করে দিই। টাকা তো এত আমাদের চালান নেই, ঋণটা যদি সরকারিভাবে অল্প সুদে পাওয়া যায় তাহলে আমাদের জন্য ব্যবসা চালানো মোটামুটি একটু সম্ভব হয়। শাখা শিল্পের সংকট কাটাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এদের যে ক্ষুদ্র ঋণ প্রকল্প আছে বা পল্লী উন্নয়ন দপ্তরের যে ক্ষুদ্র ঋণ প্রকল্প আছে সেটার কস্ট অনেক কম। ওই ধরনের লোন সমূহ দিয়ে তাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল বা চলমান পুঁজির যে বিষয়টা সেটা আমরা প্রোভাইড করার ব্যবস্থা করব। শাখা তৈরির কারিগর সহ সংশ্লিষ্টরা বলছেন, দেশে বিপুল চাহিদা থাকায় এই শিল্পের সঠিক বিকাশের জন্য সরকারের সহায়তা প্রয়োজন। মানিকগঞ্জের ঘিওরের শতবর্ষী শাখা শিল্পের ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা ও সহশর্ত ঋণ। দ্রুত এমন সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়াবে এ শিল্পটি, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। শরীয়তপুরে সড়ক বিভাগের অদূরদর্শিতায় জলাবদ্ধ শত শত হেক্টর ফসলের জমি। উন্নয়ন প্রকল্পের নামে খাল ভরাট করে রাস্তা ও সেতু নির্মাণ করায় এমন দশা। এতে চাষাবাদ করতে না পারায় ভোগান্তিতে কৃষক। অনাবাদি থাকায় বাধাগ্রস্ত হচ্ছে খাদ্য উৎপাদন। খাল বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সড়ক ও জনপদ বিভাগের। সজীব খানের ছবিতে আরো জানাবেন কাজী মনিরুজ্জামান। শরীয়তপুরের নড়িয়ার গাগরিজোড়া গ্রামের কৃষক 70ঊর্ধ্ব আবু বকর খা। জলাবদ্ধতার কারণে কচুরিপানার নিচে তার 2 একর জমি। এ অবস্থায় ভরা মৌসুমেও চাষ করতে পারছেন না বোরো ধান। এতে দুশ্চিন্তায় দিন কাটছে তার। আবু বকরের অভিযোগ, সড়ক বিভাগের খামখেয়ালিপনায় এমন দশা নশাসন পাড়াগাঁও খালের। এতে জমি থেকে পানি না নামায় লোকসান গুনতে হবে বলে দাবি তার। এই জমিনে ধান হইতো, ওই ধান দিয়ে আমার সংসার চলতো, বাল বাচ্চা খাইতো, আমি খাইতাম। এটি আমার, এখন আমি পথে বসে গেছি বাবা এই খাল জলাবদ্ধতার কারণে। একই অভিযোগ নড়িয়ার নশাসন, গাগরিজোড়া ও পাড়াগাঁও এলাকার হাজারো চাষির। জলাবদ্ধতার কারণে বোরো আবাদ করতে পারছেন না তারা। জানান, অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ আর সড়ক সম্প্রসারণের কারণে ভরাট করে দেওয়া হয় খালের কীর্তিনাশা নদীর কোটাপাড়া অংশ। এতে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। সময় মতো পানি না নামলে বর্ষায় স্থায়ী হবে জলাবদ্ধতা। দুর্ভোগ বাড়বে স্থানীয়দের। বৃষ্টির পানিতে পানি আর বের হওয়ার মতো জায়গা নেই, এই বুক পর্যন্ত পানি হয়ে যায়, ধান তোলা যায় প্রতি বছর। এই ব্রিজ কারণে আমার ওই খালটা বন্ধ হয়ে গেছে, আমরা চাষাবাদ করতে পারি না। আমি তো 10 লাখ টাকা কামাই করতাম বর্ষাকালে, অন্ত মনে হয় একটাও কামাই করারই নেই। এমন বহুত ফ্যামিলি আছে মাছ ধরিয়া বাঁচছে বর্ষাকালে, কিন্তু কেউ 1 টাকা কামাই নেই। সড়ক বিভাগ বলছে, প্রকল্পের নকশা করার সময় খালের বিষয়টি খেয়াল না করায় এমনটি ঘটেছে। যদিও জমির নকশায় শুরু থেকে খালের কথা উল্লেখ রয়েছে বলে জানান ভূমি কর্মকর্তা। 244 নং দাগে খাল এটা বিদ্যমান আছে নকশা অনুযায়ী এবং রেকর্ড অনুযায়ী, এবং এটা জেলা প্রশাসক মহোদয়ের নামে খাল শ্রেণী হিসাবে রেকর্ডভুক্ত আছে। প্রাকৃতিক জলাশয়ের প্রবাহ কোনোভাবে বন্ধ করা যাবে না, সে কারণে এই প্রবাহটা অব্যাহত রাখার জন্য আমরা যে প্রয়োজনীয় পদক্ষেপ দরকার, কালভার্ট নির্মাণ সহ অন্যান্য, সেগুলো আমরা নেব। জলাবদ্ধতার কারণে শরীয়তপুরে এবছর 2812 হেক্টর জমি থাকছে অনাবাদি। এ অবস্থায় পানি নিরসনে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। এই কচুরিপানার নিচে
হাজারো কৃষকের স্বপ্ন চাপা পড়ে আছে। জলাবদ্ধতার কারণে নড়িয়ার নশাসন এলাকার শত শত হেক্টর জমি অনাবাদি রয়েছে। খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশন করা গেলে ফলবে ফসল, কৃষক ফিরে পাবে তাদের জীবিকা। কাজী মনিরুজ্জামান, এখন নড়িয়া, শরীয়তপুর। দিন দিন বাড়ছে বই খাতা সহ সকল শিক্ষা উপকরণের দাম। সংশ্লিষ্টদের দাবি, নরসিংদীতে বছর ব্যবধানে এসবের দাম বেড়েছে গড়ে 20%। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। কাউসার আহমেদের ছবিতে আরও জানাবেন রাকিবুল ইসলাম। শিক্ষাই একটি জাতিকে এগিয়ে নেয়, সেজন্য এ খাতে সরকারের বরাদ্দ থাকে বেশি। কিন্তু তারপরও শিক্ষার্থী ও অভিভাবকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে যখন দাম বাড়ে শিক্ষা উপকরণের। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষা উপকরণের দাম বাড়ার প্রভাব পড়ে চাকরি প্রত্যাশী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপরও। যে কলমটা আগে আমরা 3 টাকা দিয়ে কিনতাম, এখন সেই কলমটা 10 টাকা দিয়ে কিনতে হয়। আগে যে খাতাটা আমরা কিনতাম 50 টাকা দিয়ে, এটা এখন 150 টাকা দিয়ে কিনতে হয়, 3 গুণ বৃদ্ধি পায়। তারপরে তথ্যের কারণে আমাদের নতুন বই কিনতে হয়, কিন্তু যে হারে বইয়ের দাম বাড়ছে, যখন নাগালে বাড়ে চলে যাচ্ছে তখন পড়াশোনার প্রতি অনীহা তৈরি হচ্ছে। আর অনীহা তৈরি হলে দেখা যাচ্ছে আমরা অনেকে পড়াশোনা ছেড়ে দিচ্ছি। নরসিংদীতে এমন চাকরি প্রত্যাশীর সংখ্যা প্রায় 1.5 লক্ষ। এছাড়া জেলায় সব মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা অন্তত 5 লাখ। বছর ঘুরে বই খাতা এবং সংশ্লিষ্ট সরঞ্জামের দাম বেড়েছে গড়ে 20%। কয়েক বছরের ব্যবধানে এসব শিক্ষা উপকরণের দাম 50 থেকে 100 টাকা বেড়েছে দাবি শিক্ষার্থীদের। কিছু ক্ষেত্রে তা দ্বিগুণের বেশি। এত দাম দিয়ে বই কেনা, খাতা কেনা, পেন্সিল কেনা, তারপর হচ্ছে আপনার নিজের চলা, নিজেদের শিক্ষার যে উপকরণগুলো এগুলো কিনা অনেক টাফ হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন সংস্করণের নামে প্রতি বছর বাড়ানো হচ্ছে বইয়ের দাম। বাজারে আধিপত্য বিস্তার করতে বেশ কিছু প্রকাশনা সংস্থা বেছে নিচ্ছে অনৈতিক কৌশল। শিক্ষার্থীরা বিভিন্নভাবেই হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নানাভাবে তারা বিপদগামী হচ্ছে, অনীহা তৈরি হয় পড়াশোনার প্রতি। সো এটা বলাই যায় যে আসলে বই দাম বৃদ্ধির পাশাপাশি হচ্ছে যে শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবণতাটাও এখন বেশি দেখা যাচ্ছে। ইন্ডিয়ায় যে বইটার মূল্য 100 টাকা, বাংলাদেশে সেটার মূল্য 200-250 টাকা। তো এই উপমহাদেশের বিবেচনায় মূল্য বৃদ্ধির এই প্রবণতাটা আমাদেরকে বই বিমুখ করে তুলছে। ফি বছর প্রায় 20% করে শিক্ষা উপকরণের দাম বাড়ার যৌক্তিক কারণ ছাড়াও বেশ কিছু অজানা কারণও রয়েছে বলে দাবি জেলা পুস্তক বিক্রয় সমিতির। প্রতি বছরই মূলধন বৃদ্ধি হচ্ছে, যার কারণে অনেকে এই সময়ের সাথে তাল মিলাতে পারছে না, যার জন্য তারা বইয়ের ব্যবসা ছেড়ে অন্য বিকল্প ব্যবসা এবং প্রবাস জীবন পর্যন্ত বেছে নিতে তারা বাধ্য হচ্ছে। শিক্ষা উপকরণের দাম বাড়লে বেড়ে যায় শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা, সাথে সংখ্যা বাড়ে অপরাধ প্রবণতার। এমন বাস্তবতায় শিক্ষা উপকরণের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি সব শ্রেণী পেশার মানুষের। রাকিবুল ইসলাম, এখন, নরসিংদী। এরই মধ্যে 5 শতাধিক অবৈধ অভিবাসী আটক। সামরিক বিমানে চড়িয়ে ফেরত পাঠানো হয়েছে আরও 1000-এর বেশি মানুষকে। ক্ষমতা গ্রহণের পরই অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প সরকারের এমন কঠোর অবস্থানে সীমান্তে অপরাধ বাড়বে বলছে স্থানীয় প্রশাসন। নুজহাত কামালের প্রতিবেদন। গেল সোমবার 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই প্রতিবেশী মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসীদের প্রবেশ নিষিদ্ধে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই অবৈধ অভিবাসনকে জাতীয় জরুরি সংকট ঘোষণা করেন এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতার দায়িত্ব দেন সেনাবাহিনীকে। রাজনৈতিক আশ্রয় এবং মার্কিন ভূখণ্ডে জন্ম নেয়া ভিনদেশি মা বাবার সন্তানকে নাগরিকত্ব প্রদান নিষিদ্ধেও নেন পদক্ষেপ। বিপদসংকুল পথ পেরিয়ে কোনো রকমে বিশ্বের সবচেয়ে ধনী দেশটিতে পা রেখেছিলেন ভাগ্য বদলের আশায়। ট্রাম্পের দায়িত্বের প্রথম 3 দিনেই গ্রেপ্তার হয়েছেন এমন 500-র বেশি অবৈধ অভিবাসী। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তথা আইসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত আটক 450 ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। 150-র বেশি মানুষকে গ্রেপ্তার দেখানো হলেও তাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ দেখাতে পারেনি প্রশাসন। একই সময়
সময় সামরিক বিমানে চড়িয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে হাজার খানেক অবৈধ অভিবাসীকে। অভিবাসীদের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান সীমান্তে অপরাধ বাড়াবে বলছে স্থানীয় প্রশাসন। With my experience, I believe we're going to encounter more vehicle pursuits. We're going to encounter more people trying to smuggle through the brush area, through the ranches, through the farms. As it gets harder and harder to cross the border illegally, people are going to become more and more desperate, whether it's the people themselves that are illegal aliens that are crossing, or it's the smugglers. They need to be successful for them to make money, and as it gets harder and harder for them to be successful, we do see that the increases in assaults, uses of force, things like that do. যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে 10,000 সেনা চেয়ে সশস্ত্র বাহিনীকে অনুরোধ জানাতে পারে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তে টহল বিষয়ক ফাঁস হওয়ায় একটি নথির বরাতে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। নুজহাত কামাল, এখন বিশ্ব। ক্ষমতা গ্রহণের পরে বিভিন্ন ইস্যুতে সমালোচনায় পড়তে হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যার মধ্যে অন্যতম হল গ্রিনল্যান্ড কেনার বিষয়টি। জনমত জরিপে উঠে এসেছে প্রায় 78% মানুষ ট্রাম্পের এই সিদ্ধান্তকে আধিপত্য বিস্তার বলে ধিক্কার দিচ্ছেন। জাহানারা ভুঁইয়ার প্রতিবেদন। গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা, পানামা খালের দখল ও গ্রিনল্যান্ড কেনার মতো বিতর্কিত সব ইস্যু সঙ্গে নিয়েই যুক্তরাষ্ট্রের মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বে আধিপত্য বাড়ানোর চিরায়ত বৈশিষ্ট্য থেকেই হয়তো এসব সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টের। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচনা কুড়াচ্ছে বিশ্বজুড়ে। চীনের গ্লোবাল টেলিভিশন সিজিটিএন পরিচালিত বিশ্বব্যাপী অনলাইন জনমত জরিপে দেখা যায়, এতে অংশগ্রহণকারী 78%ই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আঞ্চলিক সম্প্রসারণমূলক আধিপত্য বলছেন। শুধু জরিপ নয়, মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে সরাসরি ভুক্তভোগীরাও ক্ষোভে ফুঁসছেন। এমনই একজন ডেনমার্কের রাজনীতি বিষয়ক বিখ্যাত টেলিভিশন সিরিজ বোর্গেনের নাট্যকার অ্যাডাম প্রাইস। বন্ধুরাষ্ট্র হয়েও কেন গ্রিনল্যান্ডের দিকে হাত বাড়িয়েছেন ট্রাম্প, জানতে চান তিনি। It was very strange all of a sudden to see Greenland appear in the headlines now with the United States, and obviously this very strange situation with the current leadership in the US demanding almost full control over Greenland. বহু আগে থেকেই যুক্তরাষ্ট্রের চোখ আর্কটিক মহাসাগরের দিকে। রাশিয়া ও চীনের পাশাপাশি তারাও সেখানে প্রভাব খাটাতে চায় জোরালোভাবেই। 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরই ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটি কেনার আগ্রহ দেখান ট্রাম্প। আর এবার ক্ষমতা গ্রহণের পরপরই এ বিষয়ে পদক্ষেপের কথা জানায় হোয়াইট হাউস। তবে প্রাকৃতিক সম্পদে ভরপুর গ্রিনল্যান্ডের অখণ্ডতা রক্ষায় একজোট এ অঞ্চলের মানুষ। We don't know the American demands and wishes for Greenland, because the idea of buying Greenland is off the table. It's not going to happen. It is impossible. বিপুল পরিমাণ খনিজ সম্পদে ভরপুর গ্রিনল্যান্ডে রয়েছে 56,000 অধিবাসী। 300 বছর থেকে ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চলের মানুষেরা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে পুঁজি করে দিন পার করছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন এই ঘোষণায় তাই বড় ধরনের প্রভাব পড়তে পারে এ অঞ্চলের সাধারণের মধ্যে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। বিসিবির প্রশাসনিক আর ক্রিকেট কার্যক্রম আলাদা ও সুনির্দিষ্ট করা প্রয়োজন। প্রভাব কমানো দরকার ক্লাবগুলোর, তবে পূর্ব প্রস্তুতি ছাড়া বড় পরিসরে পরিবর্তনের চেষ্টায় ক্লাবগুলোর আপত্তি আন্দোলনের রূপ নিয়েছে, এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া বিশ্লেষকরা। আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। বিপিএলের মাঝবিরতিতেও বিসিবিতে চাপা অস্থিরতা। সংস্থাটির সাথে ঢাকার ক্লাবগুলোর দ্বিমুখী অবস্থান, প্রথম বিভাগ ক্রিকেট শুরু হওয়া নিয়ে টানপোড়েন ও অনিশ্চয়তায় স্বস্তিতে নেই বিসিবি। গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাবে ক্লাবগুলোর পরিচালক ও কাউন্সিলরের সংখ্যা ব্যাপক হারে কমানোর প্রস্তাবে নাখুশ ক্লাবগুলো। তাহলে কি হওয়া উচিত বিসিবির পদক্ষেপ সমূহ? ক্লাব কোটার যে কাউন্সিলরশিপ 76 থেকে কমিয়ে 30, 12 জনের জায়গায় উনি নামিয়ে এনেছেন পরিচালক সংখ্যা 4-এ। লিগ, ফার্স্ট ডিভিশন এবং প্রিমিয়ার ডিভিশন লিগ যদি স্থগিত হয়ে যায় এবং ক্লাবদেরকে যদি মাঠে না আনতে পারে, তো এটা ক্রিকেট বোর্ডের বড় ব্যর্থতা। এই জায়গাটা হচ্ছে প্রথমে রিবিল্ড করতে হবে, ক্রিকেট বোর্ডের এই আস্থা জায়গাটা তৈরি করতে হবে যে ক্লাবগুলোকে কাছে আনতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বললেন যে বিভিন্ন কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে যে নজরদারিটা, সেটা আনতে হবে।
টেস্ট স্টেটাস পাওয়ার 2 যুগ পরেও আগের মতোই বিসিবির ওপর ক্লাবগুলোর প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ক্লাবসদের অনেক অবদান ছিল, ক্লাব না থাকলে ক্রিকেটও আজকে এই পর্যন্ত আসতো না। জনপ্রিয়তার কারণে কিন্তু বাংলাদেশকে টেস্ট স্টেটাস হিসাবে একটা মানা হয়েছে, কিন্তু ওয়ান্স ইউ অ্যাটেইন দ্য টেস্ট স্টেটাস দেন ইউ হ্যাভ টু লুক অ্যাহেড। ক্লাব ইস্যুর সমাধান হলে সমস্যা খুঁজে বের করতে হবে বিসিবির অভ্যন্তরীণ সমস্যারও। কার্যকরী পদক্ষেপে গুরুত্ব না দিয়ে শুধু নীতিমালা আর ক্রিকেটারদের নিয়ে কথা বলা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই ক্রিকেটার। বলেছেন বিসিবির কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বজায় রাখতে হবে পেশাদারিত্ব। ক্রিকেট নিডস আ ক্রিকেট ফ্রেন্ডলি কনস্টিটিউশন। ক্রিকেট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট ইট হ্যাজ টু বি আ পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড কনস্টিটিউশন। আমাদের একটা রোড ম্যাপ, সেই রোড ম্যাপটাকে আমরা এক্সিকিউট কিংবা ওটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য একজন মেম্বারকে দিয়ে হবে না। ইউ নিড টু হ্যাভ সে 10 or 12 মেম্বার্স হু আর ইকুয়ালি কম্পিটেন্ট, যাদের হচ্ছে যারা কোনো দল রিপ্রেজেন্ট করবে না, সেটা কোনো ক্রিকেট দল হোক আর কোনো রাজনৈতিক দল হোক, এগুলোর থেকে বের হতে হবে। আর্থিক দিক থেকে সচ্ছল, কিন্তু ক্রিকেটের যাবতীয় উন্নতির প্রক্রিয়ায় বিসিবির কর্মকাণ্ড বরাবরই প্রশ্নবিদ্ধ। সমালোচকরা দায়িত্বে এসেছেন, আবার সময়ের পরিক্রমায় দায়িত্বপ্রাপ্তরা হয়েছেন সমালোচক। তবে প্রশ্নগুলো থেকে গেছে প্রশ্ন হয়েই। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। বিপিএল এর লভ্যাংশ চায় ফ্র্যাঞ্চাইজিগুলো, তবে এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। সাবেক ক্রিকেটাররা মনে করেন লভ্যাংশ শেয়ার না করায় বাড়ে ফিক্সিং এর ঝুঁকি। নোমান আব্দুল্লাহর প্রতিবেদন। বিপিএল আর বিতর্ক সমার্থক হয়ে উঠেছে। নতুন বাংলাদেশে নতুন বিপিএল বিতর্ক মুক্ত হবে, আয়োজকদের এমন ঘোষণা যেন বুমেরাং হয়ে ফিরেছে। একের পর এক কাণ্ডে এবারের আসর ছাড়িয়ে গেছে আগের সবগুলোকে। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর নগ্ন চেহারা এরই মধ্যে প্রকাশ পেয়েছে। তার আগে ব্যাংক গ্যারান্টি আদায়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর গড়িমসিত আছেই। দলগুলোর এমন অপেশাদার আচরণ বিশ্বব্যাপী বিপিএল এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে নিঃসন্দেহে। আমাদের এটা বুঝতে হবে যে বিপিএলটা একটা প্রফেশনালিজম আছে এখানে। আমার কাছে মনে হয় যে কিছু জিনিসগুলো রয়েছে যেগুলো আরো বেশি ইমপ্রুভ করা যায় টিমগুলোর জন্য। ঢালাওভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দোষারোপ করার সুযোগ কই? তাদের দীর্ঘদিনের দাবি লভ্যাংশ ভাগাভাগির, তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপই করেনি বিসিবি। ফলে বিপিএল এর পেশাদার কোনো কাঠামোই দাঁড়ায়নি। ফ্র্যাঞ্চাইজি আসে আর যায়, বিপিএল চলে বিতর্ক সঙ্গী করে। টিভি রাইটস বলেন, টিকেটিং রাইটস বলেন, মার্কেটিং রাইটস বলেন, এগুলো সব কিছুর ক্ষেত্রে একটা রেভিনিউ যাই আসে ওখান থেকে একটা শেয়ারিং আলাপ করা হয়েছিল, বাট এগুলা ফুলফিল হয়নি। এখন আমি জানি না বোর্ড কিভাবে এটা কি সিদ্ধান্ত নেবেন। এটা অবশ্যই জরুরি, আপনার ফ্র্যাঞ্চাইজিগুলোর সার্ভাইভালের জন্য এটা অবশ্যই জরুরি। নাহলে এইভাবে খরচ করে যাওয়াটা তো এটা মানে প্র্যাকটিক্যাল না। ফ্র্যাঞ্চাইজিগুলোর লাভের আশায় গুড়ে বালি। পারিশ্রমিক নিয়ে ক্রিকেটার মালিক পক্ষের টানাপোড়েনে সুযোগ খোঁজে তৃতীয় পক্ষ। সক্রিয় হয়ে ওঠে অসাধুরা। এরই মধ্যে বিপিএল এ ফিক্সিং এর কালো থাবার গুঞ্জন জোরালো হয়েছে। বেটিং সাইটগুলোতে লেনদেনের খবর চাউর হচ্ছে। এখনকার ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট মানে হচ্ছে কমার্শিয়াল, মানে হচ্ছে রেভিনিউ জেনারেটিং একটা স্পেকটেকল একটা। তো সেখানে বুকিজ বিকাম ভেরি বিজি। আমরা আই থিঙ্ক দিট গোজ উইথ অল দি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট ইন দ্য ওয়ার্ল্ড। বিপিএলও আগে যে ঘটে নেই তা না, বিপিএল যে করতে পারে না তা না। এক এক করে 11তম আসর চলছে বিপিএল এর। এখনো পথ খুঁজে না পেলে আর কবে? নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচনকালে নিরপেক্ষ সরকার নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বিএনপি ও জামায়াত। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলছেন নাগরিক কমিটি। রাজনৈতিক দল গঠনের সাথে যদি এই সরকারের সম্পৃক্ততা থাকে তাহলে তো এই সরকার নিরপেক্ষতা হারাবে। এই সরকারের নিরপেক্ষতা কোন কোন দিক থেকে প্রশ্নবোধক হচ্ছে সেটা আমি মনে করি পরিষ্কার হলেই আর বেশি বিভ্রান্তি হবে না। কমিশনগুলোর প্রপোজালগুলো যেগুলো আসছে এগুলোকে ইমপ্লিমেন্টেশনের দিকে যাওয়া উচিত, যাতে করে আমরা গণপরিষদের দিকে মুভ করতে পারি। এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সুবিধা দেওয়ার আশ্বাস বিশ্ব বাণিজ্য সংস্থার। দাভোসে প্রধান উপদেষ্টার সঙ্গে মহাপরিচালকের বৈঠক।
59 বছর পর চালু হয়ে বছর না ঘুরতে অবকাঠামো সমস্যা স্থবির রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দর। ব্যবসায়ীদের সহযোগিতার প্রস্তাবেও সাড়া নেই কর্তৃপক্ষের। এবং যুক্তরাষ্ট্রের 5 শতাধিক অবৈধ অভিবাসী আটক, নিজ দেশে ফেরত হাজারের বেশি। ট্রাম্পের কঠোর অবস্থানে সীমান্তে অপরাধ বাড়ার শঙ্কা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/c/এখন.tv-তে।